আচ্ছা, তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে এখন মানে অধ্যায় ৬ এর উপর কোর্সটা। তো এটার হচ্ছে ডিউরেশন হচ্ছে ১ মাসের মতো। ক্লাসটা থাকবে বিকেল বেলা, শনি, সোম, বুধবার বিকেলে থাকবে ক্লাস। মানে যারা এখানে যারা ভর্তি হয়েছে মানে মেসেঞ্জার গ্রুপে যারা আছে সবার সাথে কথা বলে আমরা টাইমটা ঠিক করব। তো হচ্ছে বিকালেই থাকবে এটার সম্ভাবনা বেশি। আর ক্লাসের দিনগুলো হবে শনি, সোম, বুধবার। তো আমাদের হচ্ছে আ ক্লাসগুলোর সব রেকর্ডিং থাকবে এবং হচ্ছে এই অধ্যায় ৬ এর জন্য যে কোর্স ফিটা সেটা হচ্ছে ৳১২০০। তো হচ্ছে আম তোমরা হচ্ছে অবশ্যই নেক্সট ক্লাসের আগে মানে মানে হচ্ছে ভর্তি হয়ে মেসেঞ্জার গ্রুপে এড হয়ে যাবা। তো আমরা তাহলে পড়া শুরু করি। আমরা লাস্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলোর নাম জানছিলাম। তো এরকম ডেটাবেস যে ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলো এগুলো কিভাবে কাজ করে তার একটা ধারণা আমরা নিব আজকে। যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা হচ্ছে মূল ডেটাবেসটা। এখানে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মূল ডেটাবেসটা। তো এই ডেটাবেসটাকে মেইনটেইন করে বা হচ্ছে ডেটাবেসটাকে ম্যানেজ করে হচ্ছে আ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলো। তো এখানে যে ডেটাবেসটা আছে, তো এই ডেটাবেসের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য আছে। সেটা হতে পারে আমি বলছিলাম একটু আগে যে হতে পারে কারো আইডি হতে পারে বা কোনো একটা কলেজের ডেটাবেস হতে পারে। সেখানে অনেক স্টুডেন্টের তথ্য থাকবে। তাদের হচ্ছে নাম, ছবি থাকবে, হ্যাঁ? ঠিকানা থাকবে, রেজাল্ট থাকবে, এরকম অনেক কিছু থাকতে পারে। তো এই ডেটাবেজের এই যে সফটওয়্যার গুলোর মানে এই যে ডেটাবেজের মধ্যে যে তথ্যগুলো থাকবে সেগুলোকে হচ্ছে আমরা সফটওয়্যারের সাহায্যে মেইনটেইন করব। এখন সফটওয়্যারের সাহায্যে মেইনটেইন করে কিভাবে? সফটওয়্যারের সাহায্যে মেইনটেইন করা হচ্ছে ধরো কোনো একটা তথ্য তোমার দরকার হলো তুমি এড করবা। তথ্য কোনো একটা এড করবা অথবা তোমার কাছে মনে হলো যে এই তথ্যটা আমার আর দরকার নাই। তুমি হয়তো তথ্যটাকে বাদ দিবা। অর্থাৎ তথ্যটাকে তুমি বিয়োজন করবা। তো এই তথ্য তুমি বিয়োজন করা, এড করা অথবা হচ্ছে তথ্যকে তুমি বিভিন্নভাবে আপডেট করলা বা তথ্যকে যে তুমি কন্ট্রোল করলা, এই কাজগুলো করার জন্য তোমার দরকার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার দরকার। এখন এই পার্টটা বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বাম পাশের অংশটা হচ্ছে তোমার আমাদের ডেটাবেজের এন্ড। এটা হচ্ছে ডেটাবেজের সাইড। ঠিক আছে? আর এই ডান পাশটা এটা হচ্ছে আমাদের ইউজার এন্ড। ইউজার এন্ড বলতে হচ্ছে আমরা মানে যেদিক দিয়ে ব্যবহার করি। মানে এই ডান পাশের অংশটা হচ্ছে এটা আমাদের পাশ। আমরা এটা মানে ব্যবহার করি কিভাবে সেটা আমরা দেখছি। এখন আমরা যখন ব্যবহার করি সেটা অনেকভাবে হতে পারে। মানে আমি হতে পারি যে আমি একজন ইউজার হতে পারি। আবার এমন হতে পারে যে আমি ইউজার না, আমি হচ্ছে একটা সফটওয়্যার হিসেবে ব্যবহার করছি। মানে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বা ডেটাবেস থেকে আমি তথ্যটা নিচ্ছি একটা সফটওয়্যারের মাধ্যমে বা হচ্ছে আমি মানুষ না, আমি হচ্ছে একটা সফটওয়্যার। অর্থাৎ আমি তথ্য নিচ্ছি সফটওয়্যার হিসেবে। আবার এমন হতে পারে যে আমি নিজেই তথ্যটা নিচ্ছি ডেটাবেস থেকে। তাহলে ডেটাবেস থেকে যেকোনো তথ্য তুমি নিজে নিতে পারো বা কোনো একটা সফটওয়্যারের সাথে তুমি নিতে পারো। তো এই কাজগুলো হচ্ছে আমরা করি ডিবিএমএস এর সাহায্যে। এখন সফটওয়্যার যে বললাম অনেকের কনফিউশন তৈরি হতে পারে। সফটওয়্যার আবার কিভাবে ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করে? তো দেখো সফটওয়্যার কিভাবে কালেক্ট করে এটার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা কিরকম হতে পারে দেখো। তো এক্সাম্পলটা হচ্ছে মনে করো Facebook এর উদাহরণ যদি আমরা দেই, আ এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে। Facebook এ যখন তুমি কোনো কিছু সার্চ করো, তো সার্চ করলে তো সার্চ করার সাথে, সাথে এর সাথে সম্পর্কিত যত তথ্য আছে, প্রায় সবগুলো তোমাকে শো করে। তাহলে এটা শো করে কোত্থেকে? কারণ তাদের ডেটাবেজে এই তথ্যগুলো আছে। আবার তুমি সার্চ ইঞ্জিন Google এ গিয়ে যখন কোনো কিছু সার্চ করো, তাহলে সার্চ করার সাথে, সাথে কি হয়? প্রচুর তথ্য চলে আসে। এই তথ্যগুলো আসে কিভাবে? এইগুলো হচ্ছে তাদের ডেটাবেজে সংরক্ষিত আছে। আবার মনে করো হচ্ছে তুমি যখন হচ্ছে তুমি তোমার তুমি ফোনের মধ্যে যখন কোনো একটা অ্যালার্ম দাও, হ্যাঁ? এটা একটা ছোট একটা উদাহরণ। এটা ডেটাবেজের উদাহরণ না। তারপরে জাস্ট বুঝার জন্য। ধরো ফোনের মধ্যে তুমি একটা অ্যালার্ম দিলা। এটা টাইম মতো তোমার কি অ্যালার্মটা বাজবে। ঠিক আছে? আবার আমরা ফোনের মধ্যে বিভিন্ন ধরনের নোট লিখে রাখতে পারি যে আমার কালকে ১০ টায় ক্লাস আছে। তো এই যে তুমি নোট লিখলা, অ্যালার্ম দিলা, এই যে সবগুলো কাজ তুমি করলা। তাহলে এই কাজগুলো করার জন্য কি দরকার হয়েছে? তোমার তথ্যগুলো তোমার ফোনের মধ্যে রাখা লেগেছে। কি এর তথ্য? যে হচ্ছে আমার ১০ টার দিকে ক্লাস আছে। তুমি এটা হচ্ছে লিখে রাখছো। তো এই ডেটাবেজে যেটা করা হয়, তোমার হচ্ছে অনেকগুলো তথ্য রাখা হয়। সেখান থেকে তোমার এই তথ্যগুলো থেকে সফটওয়্যার কি করে ডেটা কালেক্ট করে তারপর হচ্ছে সে একটা সিদ্ধান্ত নেয়। মনে করো হচ্ছে তোমরা ওই যে Alexa নাম শুনেছ, হ্যাঁ? Amazon এর Alexa আছে। তো Alexa আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাটবট আছে। তো এই যে জিনিসগুলো আছে এরা কি করে বা হচ্ছে রোবট সোফিয়ার কথা আমরা বলতে পারি। তো এই যে রোবট সোফিয়া সে কি করে? সে হচ্ছে তোমার অনেকগুলো ডেটা তার মধ্যে কি আছে প্রচুর ডেটা রাখা আছে। সে যখন কোন একটা প্রশ্ন করা হয় উত্তর দেয় ওই সবগুলো ডেটা এনালাইসিস করে। অর্থাৎ সবগুলো ডেটা সে হচ্ছে এনালাইসিস করার পর তারপর সে হচ্ছে একটা অ্যান্সার দেয়। তার মানে যদি তথ্যগুলো তার মধ্যে রাখা না হতো তাহলে কিন্তু সে অ্যান্সারটা দিতে পারত না। এখন রোবট সোফিয়া তো কোনো মানুষ না। কারণ সে তো একটা রোবট। এখন তাহলে সে যে তথ্যগুলো সংগ্রহ করে ডেটাবেস থেকে, সে তো সংগ্রহ করতে পারে না। তার মানে সংগ্রহ করার জন্য ওখানে একটা সফটওয়্যার দেওয়া আছে।
আবার এই Facebook এর তথ্যগুলো সংরক্ষণ করার জন্য Facebook এ কি আছে? সফটওয়্যার আছে। তুমি যখন কোনো কিছু সার্চ করো, তখন Facebook এর কোনো একটা সফটওয়্যার সে কি করে? ওই তথ্যগুলো অ্যালগরিদমের সাহায্যে এনালাইসিস করে তারপর তোমাকে আউটপুট দেয়। এরকম ধরো তুমি যেকোনো একটা আ আরো উদাহরণ যদি দেই এরকম করে ধরো তোমাকে তোমার কলেজ থেকে বিভিন্ন ধরনের ধরো এসএমএস করে, হ্যাঁ? বা হচ্ছে কোনো একটা জায়গা থেকে তোমাকে বিভিন্ন ধরনের এসএমএস করে, অটো এসএমএস। যে কলেজ থেকে তোমাকে এসএমএস করলো যে হচ্ছে তোমাদের আ আগামী শনিবারে তোমাদের একটা মিটিং এ ডাকা হয়েছে বা আগামী শনিবারে তোমাদের রেজাল্ট দিবে। তো এই যে তোমাকে এসএমএসটা করলো, তার মানে হচ্ছে তোমার নাম্বারটা কলেজের ডেটা সার্ভারে আছে, কলেজের সার্ভারে আছে। না থাকলে তো তোমার কি ধারণা যে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা, আলাদা করে নাম্বার হচ্ছে ইনপুট দিয়ে তোমাকে এসএমএস করেছে? এটা কখনোই না। তোমার ডেটাবেজের মধ্যে সবার তথ্য রাখা আছে। ওই ডেটাবেস থেকে জাস্ট খালি বলেছে যে আ এইচএসসির 2nd ইয়ারের সেকশন অমুক, অমুক সেকশনের যত স্টুডেন্ট সবার কাছে এসএমএস চলে গেছে। কারণ সবার তথ্য তোমাদের কলেজে আছে। এই যে ডেটাবেজের যে তথ্যগুলো আমরা মেইনটেইন করতেছি সেটা হতে পারে আমি নিজে, হতে পারে কোনো একটা সফটওয়্যার বা হতে পারে কোনো একটা যন্ত্র হতে পারে। যন্ত্রের মধ্যে তো সফটওয়্যার আছে। তাহলে ডেটাবেজের সুবিধাটা তাহলে আমরা কি বলতে পারি? তো এই যে আমরা ডেটাবেজের তথ্যগুলো ম্যানেজ করি, এই ডেটাবেজের আমরা কি, কি সুবিধা বলতে পারি? এখানে কি, কি সুবিধা আছে? তো সুবিধাগুলো বলতে পারি আমরা এভাবে দেখো যে হচ্ছে একসাথে তুমি অনেকগুলো ডেটা কি করতে পারো? উপস্থাপন করতে পারো। যদি আমরা ডেটাবেজের সুবিধাটা এক কথায় বলতে চাই যে হচ্ছে আমরা কম জায়গার মধ্যে বা হচ্ছে কম সময়ে বা হচ্ছে একসাথে খুব সুন্দর করে অনেকগুলো তথ্য উপস্থাপন করতে পারি, এটা হতে পারে। আবার হচ্ছে কি তথ্যের ডুপ্লিকেসি হবে না। মানে তথ্যটা ডুপ্লিকেট থাকবে না। যদি ডেটাবেজে কোনো একটা তথ্য থেকে থাকে তাহলে সেখানে তো আমার অন্য কোনো ডেটা লিখে রাখার দরকার নাই। কিন্তু তুমি যখন খাতায় লিখে রাখবা, ধরো তুমি খাতার মধ্যে একটা জিনিস নোট করছো। তো তুমি ৬ মাস পরে হয়তো তুমি ওই সেইম জিনিসটা ভুলে আবার নোট করে ফেলছো। একই জিনিস তুমি ২ বার নোট করছো। এরকম কিন্তু হতে পারে। তো ডেটাবেজে এরকম হবে না। ডেটাবেজে যখন একটা ডেটা থাকবে, সেই ডেটার ডুপ্লিকেট ডেটা হচ্ছে আর রাখার দরকার হবে না। ঠিক আছে? ডুপ্লিকেট ডেটার রাখা দরকার হবে না। তার মানে ডেটা যেহেতু ডেটা যখন এরকম হয়ে যায়, রিপিট হয়ে যায়, তো রিপিট যেন না হয়, সেজন্য আমরা কি করতে পারি? ডেটাবেসটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি সুবিধা বলতে চাই তাহলে তোমরা যখন ভিডিওটা পরে শুনবা, রেকর্ডিংটা শুনবা তখন পজ করে আরকি এগুলো একটু লিখে নিবা। ১ম হচ্ছে ডেটাবেজের সুবিধা বলতে পারি যে একসাথে অনেকগুলো ডেটা আমরা কি করতে পারি? ডেটাবেজে উপস্থাপন করতে পারি। একসাথে অনেকগুলো ডেটা আমরা উপস্থাপন করতে পারি। তারপর হচ্ছে কি করা যায়? অনেকগুলো ডেটাকে একসাথে ম্যানেজ করা যায়। মানে আমরা যদি বাংলায় বলি যে অনেক আ দক্ষতার সাথে অনেকগুলো ডেটা একসাথে কি করা যায়? পরিচালনা করা যায়। ম্যানেজার বাংলা হচ্ছে পরিচালনা করা। কি করা যায়? দক্ষতার সাথে একসাথে অনেকগুলো ডেটা পরিচালনা করা যায়। আবার কি করা যায়? যে হচ্ছে ডেটাকে পরবর্তীতে আপডেট করা যায়। যখন তোমার ডেটা তুমি রাখলা, রাখার পরে তুমি চিন্তা করলা কোন একটা ডেটা তুমি চেঞ্জ করবা। তাহলে সেখানে কি করতে পারলা? তুমি আপডেট করতে পারলা। আবার ডেটার হচ্ছে প্রয়োজন হলে তুমি ডিলিট করে দিতে পারবা। মানে একবার ডেটা মুছে দিতে পারবা। ঠিক আছে? আবার তুমি ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজাইতে পারবা। মানে তুমি চাইলে যে হচ্ছে ক্লাসের রোল গুলোকে আমি সিরিয়ালি সাজালাম। অথবা এরকম হতে পারে যে যারা বেশি মার্কস পেয়েছে তাদেরকে আমি একটু উপরে রাখি। যারা কম মার্কস পেয়েছে তাদেরকে নিচে রাখি। এই যে তুমি বিভিন্ন অর্ডারে যেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার আমরা বলি। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো। এই যে তুমি বিভিন্নভাবে সাজাতে পারছো, তারপর আমরা কি করতে পারি? মানে হচ্ছে কম সময়ে বেশি পরিমাণ ডেটা একসাথে সংরক্ষণ করতে পারি। তাহলে এই সবগুলো হচ্ছে আমি যে ৬ টার কথা বললাম, এই সবগুলো হচ্ছে ডেটাবেজের সুবিধা। এখন ডেটাবেজের এখানে আমি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডায়াগ্রামে আমি একটু বলি। এটা নিয়ে অলরেডি আমি বলেছি। এখানে একটা ডিবিএমএস আছে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই পাশটা আমরা যে বাম পাশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজার এন্ড মানে ডেটাবেজ যারা ব্যবহার করে এই পাশটা হচ্ছে ডেটাবেজের যারা ব্যবহারকারী আছে, অর্থাৎ এরা হচ্ছে ব্যবহারকারী। আর এটা হচ্ছে তোমার মূল ডেটাবেস। ঠিক আছে? যেখানে হচ্ছে আমরা ডেটা স্টোর করে রাখছি। তো এইটা হচ্ছে তোমার মূল ডেটাবেস এই সবটা। তো এই মূল ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা আছে। ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের ডেটাবেসকে আমরা কানেক্ট করেছি। যেমন হচ্ছে এখানে ডেটাবেস বিভিন্ন ধরনের হয়। যেমন নরমাল ডেটাবেস হতে পারে, সাধারণ ডেটাবেস, আবার হতে পারে রিলেশনাল ডেটাবেস, তারপর হতে পারে হায়ারার্কিক্যাল ডেটাবেস। এই যে বিভিন্ন ধরনের ডেটাবেস আছে সবগুলো ডেটাবেসের মধ্যে আমরা কি করলাম? প্রচুর ডেটা স্টোর করে রাখলাম। এখন এই যে ডেটাগুলো আমি স্টোর করলাম, তো স্টোর করার পর এগুলোকে আমার ম্যানেজ করা দরকার হবে। কারণ আমি শুধু ডেটা স্টোর করে রাখলে আমার হবে না। আমার ডেটাগুলোকে ম্যানেজ করা দরকার হবে। তাহলে ম্যানেজ করার জন্য আমার কি দরকার হয়? আমার দরকার হয় ডিবিএমএস অর্থাৎ আমার দরকার হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তাহলে সফটওয়্যার গুলো কি, কি আমরা একটু আগে পড়েছি? আমরা পড়েছি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হতে পারে Microsoft Access, Oracle, DBase, FoxPro এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার যেটা আমরা লিখেছি একটু আগে। এখানে ওই সফটওয়্যার গুলো থাকতে পারে। তাহলে যখন তোমার কোনো একটা ডেটাবেজে থাকবে, সেটা আমরা আমাদের সফটওয়্যারের সাহায্যে কি করব? সেটাকে হচ্ছে আমরা ম্যানেজ করব। সফটওয়্যারের সাহায্যে আমরা কি করব? এটাকে ম্যানেজ করব।
তো ধরো এখানে যে ডেটাবেস গুলো আছে এগুলো হচ্ছে আমরা সফটওয়্যার সাহায্যে ম্যানেজ করলাম। তারপর হচ্ছে সফটওয়্যার থেকে আমরা আবার হচ্ছে নিজেরা কি করলাম এখান থেকে কালেক্ট করে নিলাম। তো এইটা হচ্ছে ডেটাবেস সিস্টেম সফটওয়্যার একটা গঠন বলতে পারি। তো এই গঠনটা পরীক্ষায় আসবে না। কিন্তু তোমাকে বলবে ডেটাবেস আ সিস্টেম সফটওয়্যারের সুবিধা কি বা এটা আমাদের কেন দরকার হবে? এটা তোমাকে বলতে পারে। ঠিক আছে? আবার বলতে পারে অসুবিধা কি? দেখো ডেটাবেজের অসুবিধাটা হচ্ছে, অসুবিধা আসলে তেমন নাই। কিন্তু কিছু অসুবিধা তো থাকবেই। যেমন ধরো ডেটার নিরাপত্তা একটা কিন্তু বিশাল ইস্যু। তুমি অনেক ডেটা একসাথে রাখলা। রাখার পরে যদি কেউ এটা তোমার হচ্ছে তথ্যগুলো নিয়ে যায় বা তোমার হচ্ছে এই তথ্যগুলো যদি কেউ ব্যবহার করে, তাহলে কিন্তু এটা একটা অসুবিধা হয়ে যায়। যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে ফাইন। কিন্তু যদি কেউ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা। যেমন ধরো তোমার যারা হচ্ছে আ জন্ম নিবন্ধন করেছো, তোমার জন্ম নিবন্ধনের তথ্য আ কোথায় আছে? জাতীয় ডেটা সেন্টারে রাখা আছে। আবার তুমি ধরো একটা সিম রেজিস্ট্রেশন করেছো, তোমার বাবা বা মায়ের নামে একটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তাদের হচ্ছে আঙুলের ছাপ আছে, সিগনেচার আছে। এরকম বিভিন্ন ধরনের তথ্য, তাদের ছবি আছে। তো ন্যাশনাল আইডি কার্ডের আ একটা কপি আছে ওখানে, আইডি কার্ডের নাম্বার আছে। এই তথ্যগুলো কিন্তু খুবই কনফিডেনশিয়াল। এগুলো দিয়ে কিন্তু কারো ক্ষতি করা সম্ভব। তো এই তথ্যগুলা কিন্তু কার কাছে আছে? বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির কাছে আছে। তো এই যে তথ্যগুলো আছে তাদের কাছে, তো এগুলো যদি তারা ঠিকভাবে ম্যানেজ করতে না পারে, কোন কারণে যদি তথ্যগুলো চুরি হয়ে যায়, তাহলে কিন্তু এইটা হচ্ছে একটা অসুবিধা। তার মানে হচ্ছে ডেটা নিরাপত্তার একটা বিশাল ইস্যু। ধরো Facebook এর কাছে কিন্তু আমরা ধরো আমি তোমাকে একটা মেসেজ করলাম, করার পরে এটা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু Facebook এর ডেটা সেন্টারে এই তথ্যগুলো কিন্তু তারা দীর্ঘদিন রাখে। তুমি যে ডিলিট করে দিয়েছো, সেটা কিন্তু আছে তাদের কাছে। মানে তারা চাইলে রিকভার করতে পারে। তুমি কাউকে একটা ভিডিও পাঠিয়েছো বা অডিও একটা গান পাঠিয়েছো, যাই পাঠাও না কেন, তুমি ডিলিট করে দিলে এটা কিন্তু তাদের ডেটা সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা থেকে যায়। তাহলে এটা কিন্তু একটা নিরাপত্তার ইস্যু। যদি এই তথ্যগুলো হয়তো তারা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না। কিন্তু এই তথ্যগুলো যদি অন্য কারো হাতে চলে যায়, অসৎ লোকের হাতে চলে যায় তাহলে কিন্তু একটা অসুবিধা। তো এই ডেটাবেজের একটা বড় অসুবিধা হচ্ছে ডেটার নিরাপত্তা। যেটাকে আমরা হচ্ছে খুবই স্ট্রিক্টলি আমাদের মেইনটেইন করতে হবে। আর ২ নাম্বার হচ্ছে ডেটাবেজের যে ম্যানেজমেন্টের যে খরচটা সেটা তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ আমরা যখন ডেটা ম্যানেজ করি সেক্ষেত্রে খরচটা কি হয়? অনেক তুলনামূলক বেশি হয়। তো এই ২ টা হচ্ছে ডেটাবেজের মূল অসুবিধা। আর বাকি যে অসুবিধাগুলো আছে সেগুলো আর উল্লেখ না করলেও চলবে। ঠিক আছে? বাকিগুলো মেজর ইস্যু না। তো দেখো এখন ডেটাবেজে কি, কি থাকবে সেগুলো সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা নিবো এখন। একটা ডেটাবেজে কি, কি থাকতে পারে? তো একটা ডেটাবেজে কি, কি থাকবে সেটা হচ্ছে আমি একটু শর্ট করে একটু বলি। ধরো একটা ডেটাবেজে তোমার অনেক ডেটা থাকবে। তোমরা তো এখনই আ শুনলা যে একটা ডেটাবেজে অনেকগুলো ডেটা থাকবে। তো এই ডেটার সাথে আর কি, কি থাকবে? তো ডেটার সাথে হচ্ছে ফিল্ড থাকতে পারে, ফিল্ডের সাথে রেকর্ড থাকতে পারে, রেকর্ডের সাথে টেবিল থাকতে পারে। এরকম অনেক কিছু থাকতে পারে। এখন এই কোনটা কি সেগুলো আমাদের একটু জানা খুব জরুরি। অর্থাৎ ডেটা কি, ফিল্ড কি, রেকর্ড কি, টেবিল কি এগুলো আমাদের জানা জরুরি। তো এটা জানার জন্য আমরা যে ওয়ার্ড ফাইলে একটা টেবিল তৈরি করেছিলাম সেই টেবিলে আবার ফেরত যাবো। আমাদের এই অধ্যায়টা আমরা অনেকগুলো টেবিলের সাহায্যে পড়বো। অর্থাৎ পড়ার সময় বিভিন্ন সময়ে আমাদের টেবিলের দরকার হবে। তো আরেকটা জিনিস মনে রাখবা অধ্যায় ৬ এর মধ্যে যে তথ্যগুলো আছে, হ্যাঁ? এগুলো হচ্ছে তোমার মূলত আমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আ আমাদেরকে বেশিরভাগই হচ্ছে সংজ্ঞা পড়া লাগবে। মানে আমি যদি এভাবে বলি যে অধ্যায় ৬ এর যা আছে তার মধ্যে অর্ধেকই হচ্ছে প্রায় সংজ্ঞা। মানে বিভিন্ন ধরনের সংজ্ঞা। কিন্তু এগুলো মুখস্থ করার বিষয় না। প্রত্যেকটা সংজ্ঞা হচ্ছে বুঝার বিষয়। বুঝে, বুঝে পড়তে হবে। তো দেখো ফিল্ড, রেকর্ড, টেবিল এগুলো কি আমরা একটু পড়ি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই টেবিলের মধ্যে অনেক কিছু আছে। কি, কি আছে? যেমন এখানে একটা নাম আমি দেখতে পাচ্ছি। ১ম এ একটা নাম আছে। এই যে নামটা আমি দেখতে পাচ্ছি, এই নামটাকে আমি বলতে পারি এটা একটা ফিল্ড। হ্যাঁ? এটা একটা ফিল্ড। আবার তুমি বলতে পারো যে এখানে সবগুলো হচ্ছে ডেটা, তাই না? এখানে তুমি N লিখেছো, A লিখেছো, M লিখেছো, RANA লিখেছো, 101 লিখেছো, এই সবই হচ্ছে ডেটা। ডেটা ছাড়া তো আর টেবিল তৈরি করা যাবে না। তাহলে প্রথমত সবগুলো হচ্ছে ডেটা। এই ডেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। যেমন এখানে নেমটা লিখেছি, এটা একটা ফিল্ড। রোলটা লিখেছি, এটা একটা ফিল্ড। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একেকটা ফিল্ড। 101, রানা এই প্রত্যেকটা হচ্ছে একেকটা ফিল্ড। ওকে? এটা হচ্ছে ফিল্ড। মিম হচ্ছে একটা ফিল্ড। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একেকটা ফিল্ড। এখন এই কতগুলো ফিল্ড যদি আমরা একসাথে করি তাহলে হবে একটা রেকর্ড। কতগুলো ফিল্ড যদি আমরা একসাথে করি তাহলে রেকর্ড হবে। এখন এটা একসাথে আমি কিভাবে করব? তো একসাথে করার জন্য রো বরাবর আমরা একসাথে করি। ধরো আমি এখানে বললাম যে রানা আর 101 এই ২ টা হচ্ছে ফিল্ড। এই ২ টাকে যদি আমরা একসাথে করি তাহলে এটা হয়ে যাবে একটা রেকর্ড। অর্থাৎ কয়েকটা ফিল্ডকে যদি আমরা একসাথে করি তাহলে হবে একটা রেকর্ড। তাহলে রানা 101 এটা হচ্ছে একটা রেকর্ড। আবার হচ্ছে এখানে যদি বলি মিম 102 এটা হচ্ছে একটা রেকর্ড। তো এরকম করে অনেকগুলো হচ্ছে ফিল্ড নিয়ে আমরা কি করি? একেকটা রেকর্ড তৈরি করি।
আবার নেম আর রোল এটা নিয়ে আমরা কি তৈরি করতে পারি? একটা রেকর্ড তৈরি করতে পারি। তো ডেটাবেজের প্রত্যেকটা ঘরকে আমরা কি বলি? ফিল্ড বলতে পারি। আর এই কয়েকটা ফিল্ডকে নিয়ে আমরা তৈরি করি হচ্ছে রেকর্ড। এখন কয়েকটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। এগুলো তোমরা অনেক আগে পড়েছ। তারপর আমি একটু বলি। ধরো তোমরা আ বিট বাইট সম্পর্কে পড়েছ, তাই না? আমরা হচ্ছে বিট পড়েছি। যখন হচ্ছে আমরা কম্পিউটারে ডেটা স্টোর করি তখন আমরা বিট আকারে ডেটা স্টোর করি, তাই তো? বিট স্টোর করি। তারপর হচ্ছে বিট থেকে আসে বাইট। মানে আমরা যখন ৮ টা বিট রাখি তখন হচ্ছে এটাকে বলা হয় ১ বাইট, তাই না? সবাই আমরা জানি ৮ টা বিটে হয় ১ বাইট। আবার ৪ টা বিটে হয় ১ নিবল। এটা আমরা অধ্যায় ৩ এ পড়েছি। ৪ বিটে হয় ১ নিবল, ৮ বিটে হয় ১ বাইট। আবার যেটা বাইট এটাকে আমরা ক্যারেক্টারও বলি। যেটা বাইট এটাকে আমরা কি বলি? ক্যারেক্টার বলি। ঠিক আছে? তাহলে হচ্ছে যেটা বাইট সেটা হচ্ছে ক্যারেক্টার। ধরো ৮ টা বিটকে আমরা একসাথে করলাম। তাহলে ৮ টা বিটকে একসাথে করলে হবে ১ বাইট। তাহলে ১ বাইট মানে ১ ক্যারেক্টার। আবার তুমি ১৬ টা বিটকে একসাথে করলা। তাহলে ১৬ টা বিট হচ্ছে ২ বাইট। ২ বাইট মানে হচ্ছে ২ ক্যারেক্টার। আবার ৩ বাইট মানে ৩ ক্যারেক্টার। এভাবে করে যেটা বাইট সেটাকে আমরা ক্যারেক্টার বলি অথবা বলতে পারি কতগুলো বাইট নিয়ে আমরা ক্যারেক্টার তৈরি করি। যদি ২ টা বাইট হয় তাহলে ২ ক্যারেক্টার, ৩ টা বাইট হয় ৩ ক্যারেক্টার। তারপরে দেখো এই বিট বাইট বা হচ্ছে ক্যারেক্টার এগুলোই তো আমাদের এই যে টেবিলগুলো যখন ডেটাবেজে থাকবে, কম্পিউটারে যখন থাকবে তখন এগুলোতে বিট বাইট আকারে থাকবে। তো এগুলোকে আমরা আবার এই বিট বাইট থেকে আরো কিছু জিনিস বানাইতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আমরা ফিল্ড বানাইতে পারি। যেমন ধরো এখানে যে আমি নেমটা লিখলাম, এই নেমের মধ্যে তো কতগুলো বিট আছে, তাই না? এটাকে যদি আমরা এনালাইসিস করি তাহলে কতগুলো বিট পাবো। তাহলে এই বিটগুলো নিয়ে এখানে আমরা হতে পারে এখানে ২ বাইট তথ্য আছে, হতে পারে ১ বাইট তথ্য আছে। তাহলে বিট নিয়ে বাইট তৈরি হয়, বাইট নিয়ে তৈরি হয় হচ্ছে ফিল্ড। ফিল্ড নিয়ে তৈরি হবে কি? রেকর্ড। মাত্র আমরা দেখলাম ফিল্ড নিয়ে তৈরি হবে রেকর্ড। এই রেকর্ড নিয়ে কি তৈরি হয়? এই সবগুলো রেকর্ড নিয়ে আমরা যদি এখানে বলি ৩ টা রেকর্ড আছে। ৩ টা রেকর্ড নিয়ে তৈরি হয়েছে একটা টেবিল। ৩ টা রেকর্ড নিয়ে তৈরি হয়েছে টেবিল। আর অনেকগুলো টেবিল নিয়ে কি তৈরি হবে? অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হবে হচ্ছে ফাইল। অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হবে হচ্ছে ফাইল। আর কতগুলো ফাইল নিয়ে তৈরি হবে ডেটাবেস। এই একটা জিনিস ভালো করে বুঝলে অধ্যায়টা মানে অধ্যায় ৬ অর্ধেক শেষ। তো টেবিল নিয়ে তৈরি হবে ফাইল। যদি ফাইল না থাকে সেক্ষেত্রে টেবিল নিয়ে তৈরি হবে সরাসরি ডেটাবেস। ঠিক আছে? তো ফাইল নাও থাকতে পারে। যদি ফাইল নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। ফাইল ছাড়া অনেক সময় ফাইল থাকেও না। মেক্সিমাম ক্ষেত্রে ফাইল থাকে না। না থাকলে কি হবে? কতগুলো টেবিল নিয়ে হচ্ছে ডেটাবেস হবে। ধরো তোমার কলেজে তোমার কলেজের এক্সাম্পলই দিচ্ছি বারবারে। ধরো তোমার কলেজে হচ্ছে আ ২ টা ইয়ার আছে শুধু। মানে 1st ইয়ার, 2nd ইয়ার স্কুল নাই। তাহলে এই যে ২ টা ইয়ার আছে, এই ২ টা ইয়ারের স্টুডেন্টদের তথ্য আছে। তাহলে আমরা কি করলাম? সবগুলো বিভিন্ন টেবিল আকারে বানালাম। ধরো একটা সেকশন, হ্যাঁ? সেকশনের নাম ধরো প্রোটন। তাহলে প্রোটন সেকশনের জন্য আমরা একটা টেবিল করলাম। আরেকটা সেকশনের নাম হচ্ছে নিউট্রন। তার জন্য আমরা একটা কি করলাম? আ টেবিল করলাম। এরকম করে বিভিন্ন সেকশন তৈরি করলাম। সেকশনের জন্য বিভিন্ন ধরনের টেবিল তৈরি করলাম। তাহলে এই যে সবগুলো টেবিলকে আমি একসাথে রাখলাম, এটা হচ্ছে একটা ডেটাবেস হয়ে গেল। ঠিক আছে? হতে পারে তোমার এখানে একটাই টেবিল আছে, হতে পারে যে ছোট একটা ডেটাবেস যেখানে মাত্র একটাই টেবিল। ধরো আমার যে স্টুডেন্টরা আছে, আমি আমার ২০০ স্টুডেন্ট আছে, আমি তাদের সবার একটা টেবিল তৈরি করলাম যে কারা কোন কলেজে পড়ে, হ্যাঁ? কোন ইয়ারে পড়ে 1st ইয়ার না 2nd ইয়ার, হ্যাঁ? তারপর হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। এগুলো দিয়ে আমি একটা টেবিল তৈরি করলাম। আমার এই সবগুলো টেবিল দিয়ে আমার একটা ডেটাবেস হইতে পারে। ওকে? তাহলে আমরা বলতে পারি যে বিট নিয়ে বাইট হয়, বাইট নিয়ে হয় ফিল্ড, ফিল্ড নিয়ে হয় রেকর্ড, রেকর্ড নিয়ে কি হয়? টেবিল হয়। তো টেবিল নিয়ে হয় ডেটাবেস। তো আমি হচ্ছে এখান থেকে ১ম যে অংশটা এই ৩ টা পার্ট খুব ইম্পোর্টেন্ট। এখান থেকে আমাদের এই জিনিসটা জানা খুব জরুরি হবে। তো আমরা এটা মনে রাখার জন্য আমি হচ্ছে একটু এভাবে বলি দেখো। আচ্ছা কি হলো বুঝলাম না। কেটে গেল কেন? আচ্ছা আমি আবার করছি। আবার লিখছি। আচ্ছা। তো আমি এই যে এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমরা একটু একসাথে একটু পড়ব। ধরো আমাদের এই জিনিসগুলো নিয়ে পরীক্ষায় সংজ্ঞা আসবে। ঠিক আছে? এই ফিল্ড, রেকর্ড, টেবিল এগুলো নিয়ে সংজ্ঞা আসবে। তো আমরা হচ্ছে এভাবে আ যদি বলি ধরো বিবিসি মানে আমাদের একটু মনে রাখার সুবিধার জন্য আমরা হচ্ছে মনে রাখার সুবিধার জন্য আমরা লিখলাম বিবিসি এফআরটি। ঠিক আছে? বিবিসি এফআরটি। তো এখানে আমরা বলতে পারি বিট নিয়ে হয় বাইট। এই যে বি দিয়ে হচ্ছে আমরা বিট বুঝাচ্ছি, বি দিয়ে হচ্ছে বাইট বুঝাচ্ছি, আর সি হচ্ছে ক্যারেক্টার। তাহলে বিট নিয়ে হয় বাইট, আর বাইটকে আমরা ক্যারেক্টার বলি বা কয়েকটা বাইট নিয়ে আমরা এটাকে কয়েকটা ক্যারেক্টার বানাই। তাহলে বিবিসি মানে হচ্ছে বিট থেকে হয় বাইট, বাইট নিয়ে হয় ক্যারেক্টার। এই কতগুলো বিট, বাইট বা ক্যারেক্টার মিলে আমরা তৈরি করি হচ্ছে ফিল্ড। ফিল্ড তৈরি করি। ফিল্ড থেকে তৈরি হয় রেকর্ড, রেকর্ড থেকে তৈরি হয় টেবিল। আর সব মিলে হচ্ছে ডেটাবেস। এখানে সবগুলোকে একসাথে করলে আমরা পাবো হচ্ছে ডেটাবেস। তো যদি হচ্ছে ফাইল থাকে, আমরা যদি ফাইল করতে চাই সেক্ষেত্রে ফাইল হবে, না হলে ডেটাবেস হয়ে যাবে। তাহলে নরমালি এগুলোকে সবগুলোকে একসাথে ডেটাবেসই বলবো আমরা। তাহলে আমরা এই যে বিবিসি এফআরটি দিয়ে মনে রাখবো যে হচ্ছে বিট থেকে বাইট হয়, বাইট থেকে ক্যারেক্টার। আর কতগুলো বিট, বাইট বা ক্যারেক্টার নিয়ে হচ্ছে ফিল্ড হয়, ফিল্ড নিয়ে হয় রেকর্ড, রেকর্ড নিয়ে হয় টেবিল।
এই লাইনটা মনে রাখা খুব জরুরি। এটুকু মনে রাখা মানে তুমি এই অধ্যায় ৬ থেকে হয় ১ নাম্বারের একটা সংজ্ঞা পাবা অথবা একটা এমসিকিউ পাবো মাস্ট, অথবা সংজ্ঞা এমসিকিউ ২ টাই পেতে পারো। জাস্ট একটা লাইন মনে রাখলে তোমার হচ্ছে সংজ্ঞা হবে, এমসিকিউ হবে। এখন সংজ্ঞাগুলো আমরা পড়ে ফেলি তাহলে। সংজ্ঞাগুলো কেমন হবে দেখো, বিট বাইট ক্যারেক্টার এগুলোর সংজ্ঞা আসবে না। এগুলো আমরা অধ্যায় ৩ এ পড়েছি। আমাদের দরকার হচ্ছে ফিল্ড, রেকর্ড আর টেবিল। এখন যদি আমরা একেবারে সহজে সংজ্ঞা শিখতে চাই, ধরো আমি বইয়ের ভাষায় না, আমাদের ভাষায় সংজ্ঞা লিখব। তো আমাদের ভাষায় যদি আমরা ডিরেক্ট সুন্দর করে লিখতে চাই, সেক্ষেত্রে বলতে পারি ফিল্ডটা তাহলে কি বলতে পারি ফিল্ডটাকে আমরা? দেখো, এখানে ডেটাবেসের মধ্যে আমরা যে ফিল্ড, রেকর্ড, টেবিল দেখতে পাচ্ছি, এই সবগুলোর মধ্যে আ ফিল্ড হচ্ছে সবচেয়ে ছোট। মানে একবারে ছোট ভাই। ফিল্ড হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট কেন বলছি? কারণ হচ্ছে এই সবগুলোকে এনালাইসিস করলে একবারে যদি ছোট করে সাজাও, তাহলে সবার লাস্টে যে আসবে সে হচ্ছে তোমার ফিল্ড। তাহলে ফিল্ডটা তাহলে কি? আমরা বলতে পারি ফিল্ডটাকে বলতে পারি রেকর্ডের একটা ছোট একটা অংশ বলতে পারি। এভাবে বলা যেতে পারে না? ফিল্ড হচ্ছে রেকর্ডের একটা অংশ। এটা বলতে পারি। আবার ফিল্ডটাকে তুমি অন্য কোনোভাবে বলতে পারো। ফিল্ডটাকে তুমি ১ম এ বলতে পারো ফিল্ড হচ্ছে রেকর্ডের একটা অংশ। ফিল্ড হচ্ছে রেকর্ডের একটা অংশ, এটা তুমি বলতে পারো। আবার রেকর্ড যদি তুমি বলো রেকর্ডটা তাহলে কি? তুমি বলতে পারো যে কতগুলো ফিল্ড নিয়ে আমরা রেকর্ড তৈরি করি। কতগুলো ফিল্ড নিয়ে কি তৈরি হয়? রেকর্ড তৈরি হয়। এখন যদি বলা হয় যে রেকর্ডটা তাহলে কি? যদি সুন্দর করে তুমি বলো যে যদি এরকম হয় কতগুলো আ ফিল্ড যেগুলো পরস্পর সম্পর্কযুক্ত বা পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে কি বলা যায়? কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলা যায়। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে হচ্ছে রেকর্ড বলা যায়। এটাও তুমি বলতে পারো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নেম হচ্ছে একটা ফিল্ড, রোল হচ্ছে একটা ফিল্ড। তাহলে এই সবটা হচ্ছে একটা রেকর্ড। এই সবটা হচ্ছে একটা রেকর্ড। আমরা যেখানে তখন যেভাবে দাগিয়েছিলাম, ধরো আমি আ এখান থেকে মাঝখানেরটাই নেই যে রানা আর হচ্ছে 101 এই সবটা হচ্ছে একটা রেকর্ড। তাহলে আমরা বলতে পারি ফিল্ড হচ্ছে রেকর্ডের ক্ষুদ্রতম অংশ। এটা কিন্তু একটা সংজ্ঞা হয়ে গেল। আমরা বলব ফিল্ড হলো রেকর্ডের ক্ষুদ্রতম অংশ বা রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলে। রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলে। এরপর রেকর্ডের সংজ্ঞা যখন তুমি বলবা, বলতে পারো যে পরস্পর সম্পর্কযুক্ত, যেমন এখানে রানা আর রোল এই ২ জনের এটার মধ্যে সম্পর্ক আছে। কারণ এটা রানার রোল। ঠিক আছে? মানে আমি যদি রানা আর মিম নিতাম এটার মধ্যে সম্পর্ক থাকতো না। কারণ হচ্ছে ২ জন আলাদা মানুষ। কিন্তু এই নেইম আর রোল এই ২ টার মধ্যে সম্পর্ক আছে। রানা আর 101 এর মধ্যে সম্পর্ক আছে। মিম আর 102 এর মধ্যে সম্পর্ক আছে। কারণ এই 102 টা হচ্ছে মিমের রোল। তাহলে আমরা বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলে। কি বললাম? পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলে। টেবিলটা তাহলে কি হবে? তো আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে হচ্ছে কতগুলো রেকর্ডের সমষ্টিকে একত্রে টেবিল বলে বা কতগুলো রেকর্ডের সমষ্টিতে কি তৈরি হয়? টেবিল তৈরি হয়। আমরা বলতে পারি কতগুলো রেকর্ডের সমষ্টিকে টেবিল বলে। কতগুলো রেকর্ডের সমষ্টিকে টেবিল বলে। অর্থাৎ এই সবগুলো রেকর্ড নিয়ে আমরা এখানে ৩ টা রেকর্ড দেখিয়েছিলাম। তো ৩ টা রেকর্ডকে যদি আমরা একসাথে করি, তাহলে সেটা হয়ে যাবে নতুন একটা টেবিল। এখন ডেটাবেজের সংজ্ঞা আমি বলেছিলাম যে আমরা ডেটাবেজের সংজ্ঞাটা পরে আবার সুন্দর করে পড়ব। আমরা ডেটাবেজের সংজ্ঞা তখন কি বলেছিলাম যে পরস্পর যুক্ত পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডেটার যে সমাবেশ সেটাকে আমরা বলেছিলাম ডেটাবেজ। এখন যদি আমরা ডেটাবেজের সংজ্ঞা একটু অন্যভাবে বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি যে কতগুলো টেবিল, হ্যাঁ? টেবিল বা হচ্ছে কতগুলো ফাইল। আমি কি বলেছি অনেকগুলো টেবিলকে আমরা একসাথে কি করতে পারি? একটা ফাইল বানাইতে পারি। তো কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত টেবিল এর সমষ্টি হচ্ছে একটা ডেটাবেস হইতে পারে। আমরা যদি অনেকগুলো টেবিলকে একসাথে করি তাহলে কিন্তু ডেটাবেস হয়ে যাবে। তাহলে কতগুলো টেবিলকে একত্রে কি বলা যেতে পারে? ডেটাবেস বলা যেতে পারে। যদি আমরা টেবিলগুলো একসাথে সাজাই তাহলে কি হয়ে যাবে? একটা ডেটাবেস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো টেবিলকে একত্রে কি বলে? ডেটাবেস বলে। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো টেবিলকে একত্রে ডেটাবেস বলে। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো টেবিলকে একত্রে ডেটাবেস বলে। আশা করি সবাই এটুকু লিখতে পেরেছ? তো আমরা এখন যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে ডেটাবেজের একেবারেই বেসমেন্ট, মানে এটা তোমাকে জানতে হবে। অর্থাৎ তুমি যদি ভালো করে বুঝতে চাও বা পড়তে চাও ডেটাবেস সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা জরুরি। আ এরকম আরো কনসেপ্ট আছে এগুলো আমরা পরের ক্লাসে পড়ব। তবে একটা জিনিস মনে রাখতে হবে আমি যেটা বলছি বারবার সেটা হচ্ছে এই যে কনসেপ্ট গুলোর কথা বলছি প্রত্যেকটা যে সংজ্ঞা আকারে আসবে, ডেফিনিশন আকারে আসবে তোমাকে ডেফিনিশন গুলো পরীক্ষায় অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাকে জানতে হবে কোনটা ডেফিনিশন কি এবং এগুলো তোমাকে বুঝে, বুঝে পড়তে হবে। যদি তুমি বুঝে, বুঝে পড়ো সেক্ষেত্রে তোমার ডেফিনিশন গুলো অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো হচ্ছে এরপরে আমরা আজকে আবার শুরু করলে আমাদের এই সেশনও বেশিক্ষণ নাই, শেষ হয়ে যাবে। আর শুরু করলে একটা নতুন টপিক হয়তো শেষ করতে পারব না। আজকে আর কিছু পড়ব না। তোমরা যারা ক্লাসটা করেছো এখানে এখানে আমি দেখতে পাচ্ছি ১২-১৩ জন আছো। এর আগে ১৮ জন ক্লাস করেছিলা এর আগের সেশনে। ১৮ জনের এখানে অর্ধেক হয়তো এখানে আছে, বাকিরা নাই। তো যারা, যারা ক্লাস করেছো সবাই হচ্ছে ক্লাস শেষে আমার কাছ থেকে রেকর্ডিংটা নিবা।
জাস্ট ০.৫ ঘন্টা পরে বা ১ ঘন্টা পরে রেকর্ডিংটা পাবা। ৯ টার পরে আমাকে নক করলেই রেকর্ডিংটা আশা করি দিতে পারবো। আমি আপলোড করে তারপর তোমাদেরকে দিব। তো রেকর্ডিংটা নিয়ে নিবা তাহলে তোমার নোট করতে সুবিধা হবে। ঠিক আছে? আমরা আজকে খুব বেশি কিছু পড়ি নাই। তো যাই পড়েছি এই সবগুলো সুন্দর করে তুমি পড়ে নোট করে নিবা। তাহলে কি হবে? পরের ক্লাসে তোমার আর ঝামেলা হবে না। আর পরের ক্লাস সবগুলো তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেখানে আমি জানাই দিব। তো আমরা এতক্ষণ যা পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমরা ওভারঅল যা পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।